৭০ ভাগ মৃত্যুর কারণ রং লাইফস্টাইল। আমরা জানি যে ২০২৪ সালের আগস্ট থেকে যখন প্রজ্ঞা জ্বালালি শুরু হলো, তখন থেকেই পর্বগুলো হচ্ছে। তো পর্বগুলোর কোনটির নাম কী সেটা আমরা এই প্রজ্ঞাতে অর্থাৎ মে ২০২৪-এর প্রজ্ঞাতে আসলে আমরা জানতে পারলাম। পর্ব ১-কে শ্রদ্ধেয় গুরুজি নামকরণ করেছেন মৌনতা, পর্ব ২ মাইন্ডসেট, পর্ব ৩ নেতিবাচকতা, পর্ব ৪ ভয়, পর্ব ৫ রাগ, পর্ব ৬ ঈর্ষা এবং পর্ব ৭ হচ্ছে খাবার। এবং মে মাসের এই পর্বটি আসলে পর্ব ৭। তো মূলত খাবারই এই পর্বের আলোচ্য বিষয়, কিন্তু এটার সঙ্গে আনুষঙ্গিক কিছু বিষয় কার্ল মার্কস, ওমর খৈয়াম বা ভাবনার যে ঔপনিবেশিকতাবাদ বা কলোনাইজেশন, এরকম কিছু ব্যাপার-স্যাপার এসে গেছে। তো আমরা এখন খাবার নিয়ে গুরুজি যে আলোচনাগুলো করেছেন তার একটা সারাংশ উত্থাপন করতে যাচ্ছি। আমরা জানি যে একটা কথা, আপনি যা খাচ্ছেন তার নির্যাস এবং বিকশিত রূপ হচ্ছেন আপনি। এই কথাটি আসলে পুরো আলোচনা এবং ব্যাখ্যার ভেতর বারবার এসেছে। এবং খাবারের প্রভাব এমনকি ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই পড়ে, যেটা আমরা জানি যে এ নিয়ে আমাদের একটি ভিডিও আছে যেখানে আমরা অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ মেলবোর্নের প্রফেসর ফিলিস জাকার একটা গবেষণা রিপোর্টের উদ্ধৃতি আমরা দিয়েছি, সেটা নিয়ে আমরা ভিডিও তৈরি করেছি যে খাবার মায়েরা যা খাচ্ছেন গর্ভবতী অবস্থায়, সেই খাবারটা কী ধরনের খাবার সেটা নির্ণয় করছে সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানটি কি রাগী হবে, তার মনোযোগ কি কম থাকবে, সে কি মেজাজি হবে, নাকি সে শান্ত ধীর স্থির এবং মানে মানসিকভাবে সুস্থির হবে। এবং এটা নিঃসন্দেহে এটা একটা ফিলিস জাকা যেটা করেছেন যে তার অসংখ্য মায়ের উপর গবেষণাটা তিনি করেছেন এবং এক এক করে এই গবেষণার ফলকে সামারি করে এটা হচ্ছে তার কনক্লুশন। তো এখন আমরা জানি যে ইদানিং প্রায়ই মা বাবারা বাচ্চাদের ADHDর কথা বলেন, বাচ্চাদের ট্যান্ট্রামের কথা বলেন, মানে তাদের মেজাজের কথা বলেন, এবং মনোযোগের অভাব, এটা তো খুব কমন ব্যাপার। তো এই স্ক্রিন ছাড়াও এটার কিন্তু একটা উল্লেখযোগ্য কারণ হতে পারে ভুল খাবার, এবং এমনকি যে বাবা মায়েরা, বিশেষ করে মা, যখন গর্ভাবস্থায় অনুচিত খাবারগুলো খেয়েছেন তার প্রভাব। এবং এই যে অর্থাৎ খাবারের প্রভাব মস্তিষ্কে, এবং এটা যে শুধু গর্ভবতী মায়েদের ওপর পরীক্ষা করে দেখা গেছে তা না, এমনকি বন্দীদের ওপরেও পরীক্ষা করে দেখা গেছে। বন্দীদের ডায়েটিংয়ের মধ্যে পরিবর্তন এনে দেখা গেছে যে যখন তারা কিছু নির্দিষ্ট ডায়েট পেয়েছে, তারা খুব উগ্র, জেদি, কথায় কথায় রেগে যাওয়া বা একেবারে মারপিট করায় উদ্যত হয়ে উঠেছে। আবার আরেকটা নির্দিষ্ট ডায়েট প্ল্যান যখন তাদের জন্য করা হয়েছে, তখন তারা শান্ত, ভালোভাবে কথা বলেছে, সুন্দরভাবে কথা শুনেছে, বন্দীদের জন্যে যে নিয়মকানুনগুলো আছে সেগুলো তারা সুন্দরভাবে ফলো করেছে, এবং এটা খাবার দিয়ে তাদের উপরে এই নিরীক্ষণগুলো করা হয়েছিল। তো এ থেকে আমরা বুঝতে পারি যে খাবারের আসলে খুব একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। এবং সেজন্যই বলা হয়, আমরা জানি যে আমাদের দেশের ৭০ ভাগ মৃত্যুর কারণ হচ্ছে অসংক্রামক ব্যাধি, এবং অসংক্রামক ব্যাধির একটা বড় কারণ হচ্ছে খাবার। তো যে কারণে গুরুজি বলেন যে লাইফস্টাইল ডিজিজের মূল কারণ হচ্ছে খাবার। এবং এখন বাংলাদেশে বা অন্যান্য দেশে আমরা যে অসংক্রামক ব্যাধিতে অসুস্থ হওয়া, মৃত্যুর যে ঘটনাগুলো দেখি, এটা একটা বড় কারণ হচ্ছে খাবার। এবং খাবার এটাও আসলে এখন আমরা যে যে বলা যেতে পারে যে হাইপার কনজিউমারিজমের যুগে বাস করছি, সেখানে এটাও আসলে পুঁজিপতিদেরই একটা বলা যেতে পারে যে তাদেরই একটা চক্রান্ত বা
তাদেরই একটা তৈরি করা পরিবেশের মধ্যে থেকে আমাদেরকে বাধ্য হতে হচ্ছে এই খাদ্য আগ্রাসনের শিকার হতে। কারণ তারা একটা কথা গুরুজি বলেন, ফ্রেজ হিসেবে উদ্ধৃতি দেন যে তাদের প্ল্যানটাই হচ্ছে যে হয় তারা মাতিয়ে রাখবে, না হয় তাতিয়ে রাখবে। মাতিয়ে রাখা কি? খেলা দিয়ে, জুয়া দিয়ে, নানান রকম খাদ্যের আগ্রাসন দিয়ে। এখন একটা সময় আমরা যখন প্রসেসড খাবার, আল্ট্রা প্রসেস খাবার, মানে প্রসেস খাবারেরও এখন ওপরে চলে গেছে আল্ট্রা প্রসেস খাবার, এগুলো যখন আমরা খেতে সহজে, মানে খেতে চাইলেও সহজে সেটা পাওয়াটা সম্ভব ছিল না। কিন্তু এখন আপনি ঘরে বসে, আপনি যেখানে থাকেন, আপনি যদি খেতে চান, আপনার কাছে আপনার দরজায় এসে দিয়ে যাবে সেই খাবারটা। এবং এই সবই হচ্ছে প্রসেস খাবার, আল্ট্রা প্রসেস খাবার। কেন? কারণ পুঁজিপতিদের পুরো সিস্টেমটাই হয়েছে এরকম। তো অর্থাৎ মাতিয়ে রাখছে আপনাকে, খাবার দিয়ে মাতিয়ে রাখছে, খেলা দিয়ে মাতিয়ে রাখছে। খেলা মানেই তো জুয়া। আমরা জানি যে এমন খেলা পাওয়া দুষ্কর যেখানে আসলে জুয়ারিদের কাজকারবার চলে না। তো এখন আমরা যারা সচেতন, আমাদেরকেই সচেতন থাকতে হবে এই যে পুঁজিপতিদের এই বিষয়গুলো সম্পর্কে। তো মাতিয়ে রাখা অথবা তাতিয়ে রাখা। গুরুজি বলেন যে মানে গত 5 বছর আগের তুলনায় এখন আমরা অনেক বেশি রুড, অ্যাজ ইফ যে বিনয়, ভদ্রতা এটা নেই এবং দুর্ব্যবহারটাকে স্বাভাবিক মনে করছি। আমরা যদি রাস্তাঘাটের দিকে তাকাই, আমরা কি দেখি? খুব সহজে যাত্রী রেগে যাচ্ছে বাসের হেল্পারের ওপরে, হেল্পার রেগে যাচ্ছে যাত্রীর ওপরে, পথিক রেগে যাচ্ছে। মানে খুব স্বাভাবিকভাবে একটা কথা যেন আমরা বলতে পারছি না। কেন? ওই যে হয় আমাদের মাতিয়ে রাখা হয়েছে, নয়তো তাতিয়ে রাখা হয়েছে। এবং খুব সুন্দরভাবে ট্রেডিশনাল, কনভেনশনাল বিষয়গুলোকে আনস্মার্ট তকমা দিয়ে ফেলা হয়েছে। গুরুজি বলছিলেন যে তাদের তারুণ্যে বা কৈশোরে তারা হয়তো স্ন্যাক্স বলতে তারা বুঝতেন মিষ্টি আলু সেদ্ধ, বা হয়তো চানাচুর বা পুরি, সিঙাড়া। কিন্তু এখনকার স্ন্যাক্স হচ্ছে চিপস, এখনকার স্ন্যাক্স হচ্ছে বার্গার, হট ডগস, বা এখন পিৎজায় সয়লাভ হয়ে গেছে। মানে ফুটপাতেও পিৎজা, আর পিৎজার বড় দোকান তো আছেই। যেন ওটা না খেলে স্মার্ট হওয়া যাচ্ছে না। তারপর মাছ আমরা একসময় বাজারে কিনতাম। কাঁচা বাজার বলতে আমরা কাঁচা বাজার, সেই মেঠো বাজার, মাটির বাজার, সেটা বুঝতাম। কিন্তু এখন মাছ পাওয়া যাচ্ছে সুপার শপে। চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, রুই মাছ পাওয়া যাচ্ছে, কাঁচা সব মানে মাছ মাংস পাওয়া যাচ্ছে। এবং সুপার শপে আসলে যেটা হয় যে এক ধরনের কেনার প্রতিযোগিতা দেখা যায়। মানে এটা হয়তো অনেক সময় সচেতনভাবে না হলেও অবচেতনভাবে কিনতে হয়। আর চোখে হয়তো আমরা দেখছি যে আরেকজন তার যেই কার্টটা আছে সেই কার্টটা কতখানি উপচে পড়ছে। এবং অনেক সময় দেখেছি যে হাজব্যান্ড ওয়াইফ দুজন গেছেন, তো স্ত্রী মানে সেই কার্টটাকে মানে উপচে পড়া যেন দেখা যায়, সেজন্যে মানে অনেক বেশি বেশি করে জিনিস নিয়ে ওখানে তিনি স্তূপ করছেন। তো এই যে এই এই বিষয়গুলোই কিন্তু হয়তো আমরা যেটা বলছিলাম যে পুঁজিপতিদের তৈরি করা সিস্টেম, যে সিস্টেমের শিকার হয়ে যাচ্ছি আমরা। বুফের কথা গুরুজি বলছেন যে বুফে, একটা সময় বুফে শব্দটার সঙ্গে আমরা পরিচিত ছিলাম না, কিন্তু এখন বুফেতে খাওয়া একটা ফ্যাশন। অনেক মধ্যবিত্ত পরিবারও হয়তো মনে করেন যে বুফেতে যাওয়া একটা স্ট্যাটাস সিম্বল। এবং বুফের আইডিয়াটা কি? সেখানেও হচ্ছে আপনি মানে খাবেন, খেতে হবে আপনাকে। এবং বুফেগুলো সাধারণত রাতের আইটেম থাকে, মানে রাতের বুফেগুলোই বেশি প্রচলিত বা জনপ্রিয়। তো রাতে কি হচ্ছে, আমরা জানি যে রাতে সবচেয়ে কম খেতে বলা হচ্ছে, সবচেয়ে সাধারণ খেতে বলা হচ্ছে যে ডিনার লাইক আ পপার, ডাইন লাইক আ পপার, মানে ভিক্ষুকের মতো খাও। অথচ এই ডিনারগুলো মানে বুফেগুলোই হচ্ছে ডিনার। এবং যেটা নিঃসন্দেহে মাসে যখন একটি মানুষ 4 বার যাচ্ছে এই বুফেতে,
ডিনারে যাচ্ছে এবং অসম্ভব বেশি খাচ্ছে, কারণ ওই বুফের টাকা উসুল করার জন্য বেশি বেশি খেতে হবে, এটাও একটা দায় কাজ করে ব্রেনের মধ্যে। তো তিনি তো আসলে সুস্থ থাকাটাই তো তখন তার জন্যে কঠিন। এবং এটাকেই গুরুজি আসলে বলছেন যে সচেতন কিন্তু আপনাকেই থাকতে হবে এবং দেহের অভ্যন্তরীণ ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট এবং তার জন্যে খাবারটা খুব ইম্পর্ট্যান্ট। গুরুজি সাম্প্রতিক একটা উদাহরণ দিয়ে বলেন, আমরা জানি যে এর মধ্যে কিছু উদাহরণ এসছে যে স্যালাইনটা যখন প্রপোর্শনেটলি গোলানো হয়নি সেটা খেয়ে মৃত্যু ঘটেছে। তো গুরুজি বলছেন যে সামান্য একটা স্যালাইন, একটু লবণ বা একটু সোডিয়াম, আ সেটার প্রপোর্শনে গোলমাল হয়ে যখন মৃত্যু ঘটতে পারে, তাহলে খাবারের রসায়ন সেটা আপনার ইন্টারনাল বডিতে মানে ব্যালেন্স হলে ব্যালেন্স আর ইমব্যালেন্স হলে ইমব্যালেন্স, সেটা করতে পারবে না কেন? সেটা আসলে করতে পারবে এবং সেটাই করছে। তো যখন এই ইমব্যালেন্সের মধ্য দিয়ে আপনি যখন অসুস্থ হয়ে যাচ্ছেন, তখন কি হচ্ছে? তখন কিন্তু ডাক্তারের কাছে যাওয়া থেকে তো আপনি বাঁচতে পারছেন না। আর যখন ডাক্তারের কাছে যাচ্ছেন, তখন কিন্তু আপনি পুরো এখনকার যে চিকিৎসা ব্যবস্থা, যে হয়তো এটা অনেক বেশি এখন চিকিৎসা বাণিজ্য হয়ে গিয়েছে, সেই চিকিৎসা বাণিজ্যের শিকার আপনি। এটা এখন আর গোপন কিছু নেই যে আমাদের চিকিৎসা বাণিজ্যের কাছে এখন আসলে আমরা কেউই নিরাপদ না। আ এর মধ্যে আমাদের এক পরিচিত, তার হঠাৎ করে দেখা গেল যে পেটে ব্যথা করছে এবং কিডনির কাছাকাছি জায়গায় ব্যথা। তো তাকে তাড়াতাড়ি তার পাশের প্রতিবেশী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলো, একটি বেসরকারি হাসপাতাল। তো সেখানে নেয়ার সাথে সাথেই আ একটা বক্তব্য শুরু হয়ে গেল যে তার কিডনিতে পাথর হয়েছে, সার্জারি করতে হবে। এবং তার স্ত্রী বলছিলেন যে এখনো পাথর আছে কি না সেটা ঠিক হয়নি। কিন্তু আমাকে বলা হচ্ছে যে সার্জারির জন্য তৈরি করতে হলে এই ওষুধগুলো খেতে হবে এবং ৭ দিনের ওষুধ। মানে কয়েক হাজার টাকা দামের ওষুধের প্রেসক্রাইব তাকে করা হলো। এবং তারপরে একটা সিটি স্ক্যান করতে বলা হলো, সেটার ফি দিতে হলো। শুধু আবার তাই না, সিটি স্ক্যানের ওষুধগুলো আবার ওই ১২,০০০ টাকা ফির বাইরে। এবং তার স্ত্রী বলছিলেন যে ২ দিনও হয়নি, ১.৫ দিনের একটু বেশি সময় থেকে আমি জাস্ট আ স ৩০,০০০ টাকা দিয়ে বেরিয়ে এলাম। কিন্তু আমার কোনো চিকিৎসাই হয়নি। এমনকি যে সিটি স্ক্যানটা করা হয়েছে সেখানেও কিডনির অবস্থাটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। তাকে এখন আরেকবার বাইরে ভালো কোথাও থেকে করাতে হবে যে তার আসলে অবস্থাটা কী। তো এটা হয়ে গেছে আমাদের এখনকার চিকিৎসা ব্যবস্থায়। অর্থাৎ আপনি যখন অসুস্থ হচ্ছেন, তখন কিন্তু আপনাকে এই খরচ, এই হ্যাসেল, এই ডাক্তার, এই শোষণের কাছে আপনাকে কিন্তু যেতেই হচ্ছে। আপনার তখন আপনার যে হয়রানি, সেটা থেকে আপনি বেঁচে যাবেন যদি আপনি সুস্থ খাদ্যাভ্যাস, সুস্থ লাইফস্টাইলকে যদি আপনি আয়ত্ত করতে পারেন। এবং এটা তো আমরা আমাদের দেশের একটা কথা বললাম। গুরুজি বলেন যে আমাদের দেশের চেয়েও খারাপ অবস্থা হয়তো আমেরিকাতে। যেখানে বলা হচ্ছে যে মেডিকেল এরর বা ভুল চিকিৎসা, এটা হচ্ছে মৃত্যুর ৩য় কারণ। ক্যান্সার হচ্ছে ১ নম্বর কারণ, হৃদরোগ হচ্ছে ২ নম্বর কারণ, ৩ নম্বর কারণ হচ্ছে ভুল চিকিৎসা বা মেডিকেল এরর। এবং এটা ব্রিটিশ মেডিকেল জার্নালের একটা রিপোর্ট। তো যেটাই হোক, দেশে, বিদেশে, পাশ্চাত্যে, প্রাচ্যে, পাশ্চাত্যে কোথাওই আসলে চিকিৎসার কাছে যাওয়া মানেই হচ্ছে আপনি চিকিৎসা ব্যবস্থার একটা জিম্মি। কাজেই আমাদের চেষ্টাটা আসলে বেশি থাকতে হবে আমরা যেন আ সুস্থ থাকতে পারি। মৃত্যু তো হবে, মৃত্যুর সাথে অসুস্থতার কিন্তু কোনো সম্পর্ক নেই। মৃত্যু যখন হবার হবে, কিন্তু অসুস্থতার উপরে নিয়ন্ত্রণ আছে এবং সেটার একটা বড়, বিশেষ করে অসংক্রামক ব্যাধি এখন যেটা ৭০% মৃত্যুর জন্যে দায়ী, সেটার উপরে আসলে একটা বড় নিয়ন্ত্রণই ঘটতে পারে আপনি আপনার লাইফস্টাইলকে ঠিক করার মাধ্যমে। তো এই আলোচনাগুলোর পরে গুরুজি বলেন যে আসলে এই কথাগুলোই আমরা আমাদের কোর্সে ৩০ বছর ধরে বলে আসছি এবং আ এটা আমরা আমাদের মুনি ঋষিদের কালবি জ্ঞান থেকে যেমন আমরা পেয়েছি, ঠিক তেমনি আমরা আ
এখনকার বিজ্ঞান থেকেও আমরা পেয়েছি এবং সেভাবেই আমরা আসলে বলেছি। এবং তিনি ডায়েট কেন কাজ করে না, এটা নিয়ে তিনি কথা বলেন। প্রথমত তিনি আসলে এই যে আ আজকাল যারা ডায়েট করেন, আম সচেতনভাবে বা অবচেতনভাবে তাদের একটা লক্ষ্য থাকে যে তারা তাদের বডিটাকে একটা নির্দিষ্ট মাপে ছাঁচে ফেলবেন। গুরুজি বলেন যে আসলে এই আইডিয়াটাই তো ভুল। কারণ প্রত্যেকটি মানুষ আলাদা। আমরা জানি যে আমাদের যে থাম্ব ইমপ্রেশন, বৃদ্ধাঙ্গুলির ছাপ, সেটা ডিফারেন্ট। তো সেটা যদি ডিফারেন্ট হয় তাহলে পুরো শরীরটাই কতটা ডিফারেন্ট। কিন্তু সেই ডিফারেন্ট বডিকে আমরা যদি একটা নির্দিষ্ট ছাঁচে আনতে যাই, তাহলে সেটা তো ফেল করবেই। এটা হচ্ছে প্রথম ফ্যালাসি। তো ডায়েট যারা করেন তাদের উদ্দেশ্য থাকে এটা, এবং এই উদ্দেশ্যটাই হচ্ছে ভুল। এবং যে কারণে ডায়েট কাজ করে না, এবং ডায়েট কাজ কেন করে না সেটার আরেকটা ব্যাখ্যা তিনি দেন, যেটা অবশ্য কোর্সেও, কোয়ান্টাম মেথড কোর্সেও সেই ব্যাখ্যাটা বলা হয়। এবং গুরুজি বলেন যে ডায়েট তো আসলে বেশিদিন কাজ করবে না। কেন? কারণ যখন একজন মানুষ ডায়েট করছে, সে কিছু জিনিস খাওয়া থেকে বিরত থাকছে, মানে যেটাকে বলা হয় যে মানে অ্যাগ্রেসিভ ডায়েটিং যেটা। ডায়েট মানে কি? একটা লম্বা সময় ধরে ধীরে সইয়ে যখন একটা কিছুর সঙ্গে অভ্যস্ত হওয়া, সেটা একরকম। কিন্তু বডিটাকে যখন কোনো একটা অ্যাগ্রেসিভ ডায়েটিং এর মধ্যে আপনি ফেলে দিচ্ছেন, তখন যে ঘটনাটা ঘটছে যে কিছুদিন তো কি হবে? কিছুদিন তো আপনার খানিকটা লঙ্ঘন হবেই। হয়তো আপনি বান্ধবীর মানে দাওয়াতে গেছেন বা কোনো বিয়ের দাওয়াতে গেছেন। সেখানে আরো যারা আছে তারা সবাই মিলে আপনাকে জোরজার করে খাওয়ালো। তা আপনি যখন খেয়ে ফেললেন, আপনার ইনার বডি তখন ভাবছে এতদিন দুর্ভিক্ষ চলছিল। অর্থাৎ যেহেতু সে খাবার পাচ্ছিল না। তো যেহেতু এখন কিছু খাবার পাওয়া গেছে, বডি সিস্টেম কি করছে? পুরো খাবারটাকে তখন সে চর্বি বানিয়ে ফেলছে, ফ্যাট বানিয়ে ফেলছে। এবং ওই যে আপনি কিছুদিন না খেয়ে থাকলেন কিন্তু হঠাৎ একদিন আপনি বেশি খেয়ে ফেললেন, আপনার কিন্তু কি হলো? ওই না খাওয়ার কোনো প্রভাব কিন্তু আর আপনার শরীরে থাকলো না। আপনি কিন্তু আবার যেয়ে সেইটেই পরিণত হলেন, এবং এই কারণেই যারা আসলে অ্যাগ্রেসিভ ডায়েটিং করেছেন, তারা কেউই কিন্তু সেটাকে ধরে রাখতে পারেননি। ফিরে গেছেন আবারও আগের রূপে। তো এইজন্যই আম আসলে প্রত্যেকটি জিনিসকেই খুব প্রাকৃতিকভাবে আ করে ফেলা উচিত। জিমে যেয়ে বা অ্যাগ্রেসিভ কোনো ডায়েটিং করে বা কোনো আ সো কল্ড যারা ডায়েট আ এক্সপার্ট আছেন, ডায়েট এক্সপার্টদের কাছে অবশ্যই যেতে পারেন। কারণ তারা যেটা সাজেশন দেন সেটা আপনি সইয়ে আপনার সাথে এটাকে অভ্যস্ত করতে পারবেন। কিন্তু আসলে আপনার ডায়েটের দায়িত্বটা কিন্তু আপনাকেই নিতে হবে। এটাই আসলে শ্রদ্ধেয় গুরুজি বলতে চাইছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।